রোহিঙ্গাদের ফেরত পাঠাতে তিমুর লেস্তের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। মূল্যস্ফীতি পুষিয়ে নিতে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, জানালেন জনপ্রশাসন সচিব। এবং মহান বিজয় দিবস কাল বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে তিমুর লেস্তের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিমুর লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সঙ্গে বৈঠক পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে এই সহযোগিতা চান তিনি। এ সময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহের কথা জানান ঢাকায় সফররত তিমুর লেস্তের প্রেসিডেন্ট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বন্ধুপ্রতিম দুটি দেশের শান্তিতে নোবেলজয়ী দুই নেতা। Now I would like to request you all to join the joint press appearance. বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। এ সময় নতুন বাংলাদেশ আর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেন তিমুর লেস্তের প্রেসিডেন্ট। তিনি বলেন, পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহের কথা জানান তিনি। Led by one of the most respected, esteemed leader in the world. নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনুস বিশ্বের অন্যতম সম্মানিত নেতা, যিনি এখনও সক্রিয়ভাবে অফিসে কাজ করছেন। তার ব্যাপারে কথা বললে আমার নেলসন ম্যান্ডেলা, জন এফ কেনেডি, মহাত্মা গান্ধী, ফিদেল ক্যাস্ট্রোর মতো বিশ্বনেতাদের কথা মনে পড়ে। বাংলাদেশ অত্যন্ত সৌভাগ্যবান যে ডক্টর ইউনুসের মতো একজন নেতা পেয়েছে। অন্যদিকে দুঃসময়ে বিশ্বনেতাদের স্বাক্ষর অভিযানের মধ্য দিয়ে তার পাশে থাকার কথা স্মরণ করেন ডক্টর ইউনুস। বাণিজ্যের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতায় তিমুর লেস্তের পাশে থাকার কথা জানান তিনি। এছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে প্রেসিডেন্ট হোসের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। কিছুদিনের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সদস্য হবে পূর্ব তিমুর। আমি রামোস হোর্তাকে আহ্বান জানাবো রোহিঙ্গা সংকট সমাধানে তিনি যেন বাংলাদেশের পাশে থাকেন। এর আগে তিমুর লেস্তে ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দুটি দেশের ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। So Bangladesh are very fortunate. বিজয় টিভি নিউজ ডেস্ক। Very lucky to have such an unassuming, humble. সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব জানিয়েছেন, কমিটির সুপারিশের ভিত্তিতেই ভাতা নির্ধারণ করা হবে। আজ সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান সচিব মোখলেসুর রহমান। তিনি জানান, নিত্যপণ্যের দাম বিবেচনা করে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময় উপযোগী। সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেয়া হবে। কর্মকর্তা কর্মচারীদের আলাদাভাবে 2 ভাগে ভাতা দেয়া হবে। পেনশনভোগীদেরও মহার্ঘ ভাতা দেয়া হবে। তিনি আরো বলেন, বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত কমিটির সুপারিশ অনুসারে এটি বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদন অনুযায়ী নির্দেশনা আসলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে। সব শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের জন্য একটা বার্তা অথবা সুখবর দিতে চাই যে যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার, ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কীভাবে
আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে, অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে, ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সে ব্যাপারে সরকার একমত। তো সরকারের হয়ে যেহেতু আপনারা জানেন, আমার আগে সচিব মহোদয় এখানে এসেছিলেন, ওনার নামও আছে এখানে, তো এইটা খুবই একটা আমি মনে করি সময় উপযোগী, যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের থাকবে কি বলবো যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, ও সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে এবং এটা যত তাড়াতাড়ি যায় তত মঙ্গল। কাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা। তাই প্রতিবারের মতো এবারও জাতির শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সাভারের আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ সোহেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে সিরাজুম মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত। জাতির গৌরব ও অহংকারের এ দিনটিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীদের টানা কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে এক নতুন রূপ ধারণ করেছে সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ইতোমধ্যেই শেষ হয়েছে ধোঁয়া মোছা ও রং তুলির কাজ। এছাড়া স্মৃতিসৌধ মিনারের সম্মুখ ভাগে সবুজ ঘাসের মধ্যে শোভা পেয়েছে লাল, নীল, হলুদ, বেগুনি সহ নানা রঙের ফুল গাছের চারা, যা সৌধ এলাকাকে এনে দিয়েছে রঙিন ও বর্ণিল রূপ। এই যে পরিষ্কার করে আমরা সব রেডি করছি, সব পরিষ্কার করছি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের মাঠে যেখানে বড় ঘাস আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। অন্যান্য বারের তুলনায় মহান বিজয় দিবস উপলক্ষে এবার স্মৃতিসৌধকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে বলে জানান সাভার গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। অন্যদিকে এবার নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 3000 জনের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। এর মধ্যে থাকবে পুরো পোশাকে, কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায়। প্রতি বছরের মতো এবারও 16 ডিসেম্বরের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে গোটা জাতি। বিজয় টিভি নিউজ ডেস্ক। ছিনতাই রুখতে রাজধানীতে শেষ রাতে টহল বাড়াতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, ভোরবেলা ছিনতাই বেশি হচ্ছে, এজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ছিনতাই দমন করা যায়। উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে, তবে দিবসগুলোকে কেন্দ্র করে কোনো নাশকতার শঙ্কা নেই। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়, শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়াই দেওয়া হয়, শেষ রাতেটা একটু বেশি হয়। হ্যাঁ, আমি শেষ করি ভাই, শেষ রাতে জিনিসটা বেশি হয়, যে সময় এরাও ঘুমায় পড়ে, পুলিশও একটু হয়ে যায়, এই জন্য আমরা শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়াই দেয়। 16 ডিসেম্বর বা এই 25 ডিসেম্বর 31 ডিসেম্বরে কোনো ধরনের আমাদের কাছে কোনো খারাপ কোনো কিছু নেই। অন্যান্য বারে যেভাবে হয়েছে এবারও এইভাবেই হয়ে যাবে। চুরি দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, বাংলাদেশে আগে ক্ষমতাসীনরা ভাগাভাগি করে নিত আর সাধারণ মানুষ পেত উচ্ছিষ্ট। দুপুরে রাজধানীর গুলশানে আইবিএফবির বার্ষিক সম্মেলনে তিনি আরও বলেন, পুঁজিবাজারে লুটপাট হয়েছে, আর কারসাজির জন্য সাকিব আল হাসানকে 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল।
জানান, দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে দেশের ইউপি চেয়ারম্যানরাও কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। সব পণ্যের দাম একসঙ্গে কমবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, চাঁদাবাজদের মধ্যে যে সমঝোতা হয় তা নিয়ন্ত্রণ করা কঠিন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুল্ক হার কমিয়েছে সরকার, তবে সুফল পেতে বাজার ব্যবস্থার উন্নতি করতে হবে। সংস্কারের বিষয়টি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিন, নতুবা অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ভালোবাসা কমবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণকালে এই মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার মতো দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না। এ সময় শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং পাড়া মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান রিজভী। জানান, গত 50 বছরে রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি, এখন অন্তর্বর্তী সরকার সেগুলো করছে। উপদেষ্টার এমন বক্তব্য বেমানান বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না, নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে, যেটা বিএনপি করেছে। কিন্তু সামগ্রিক চাঁদাবাজি করতে হলে, বন্ধ করতে হলে সেটা সরকারকেই দায়িত্ব নিতে হবে। যে কোনো সংস্কার, গণতান্ত্রিক সংস্কার এবং একটি রাষ্ট্রকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার যে সংস্কার, এই সংস্কার তো মনীষীরা চিন্তা করেছেন। সেই চিন্তাটা যখন সাধারণ মানুষকে আপ্লুত করেছে, রাজনৈতিক দলগুলো সেটা বাস্তবায়ন করেছে, পার্লামেন্টের মধ্যে সেই আইন হয়েছে। এবারে জেলা সংবাদ। কাজ শুরুর 1 যুগ পর বিআরটিসির 10টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে চালু হলো বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের সেবা। সকালে শিববাড়ি বিমানবন্দর গুলিস্তান রুটে এই যাত্রী সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। আগামী বছরের জুন মাসের মধ্যে এই প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এই প্রকল্পে 4000 কোটি টাকার বেশি ব্যয় হলেও কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ। উন্নয়নের লক্ষ্য অনুযায়ী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার। জানান, এখন এই বিআরটি লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে। এই সময় অভিযোগ তুলেন, শুধু বিআরটিএ নয়, দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। দুর্নীতির ব্যাপারে যথাযথ তথ্য দেয়া হলে ব্যবস্থা নিবে সরকার, এই প্রতিশ্রুতিও দেন উপদেষ্টা। মানুষ যাতে উপকৃত হয় এই জন্য আমরা এই অসম্পূর্ণ বিআরটি লেনে আমরা বিআরটিসির বাস চালু করেছি এবং এখন আমরা ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে এখানকার এই যে বিআরটি লেনের বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং এটার জন্য এইখানে বিআরটিতে কিন্তু বিশেষ ধরনের বাস চলবে। সেই বাসগুলোর সংগ্রহ প্রক্রিয়া দ্রুত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই বিআরটিটা মোটামুটিভাবে চালু করা যাবে। কুমিল্লার 14 গ্রামে গাছের সঙ্গে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত 10 জন। আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গাংরা পদুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসে একটি যাত্রীবাহী বাস চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের গাংরা এলাকায় পৌঁছলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই 3 যাত্রী নিহত হন। এছাড়া দুর্ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে আজ থেকে ঢাকা জয়দেবপুর ঢাকা রেলপথে চালু হয়েছে নতুন 4 জোড়া কমিউটার ট্রেন। এতে করে যাত্রীরা সহজেই ঢাকা যেতে পারবে এবং ঢাকা থেকে গাজীপুরে ফিরতে পারবে। সকালে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান
জয়দেবপুর রেল স্টেশনে পতাকা নাড়িয়ে জয়দেবপুর ঢাকা রুটের কমিউটার ট্রেন উদ্বোধন করেন। এ সময় উপদেষ্টা বলেন, আগামী ২৬ মার্চ থেকে যাত্রীদের রেলে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করতে ঢাকা নরসিংদী রোড সহ কয়েকটি স্থানে কমিউটার ট্রেন বাড়ানো হবে। রেল সচিব, গাজীপুরের জেলা প্রশাসক সহ রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা করার উদ্দেশ্য হলো যাতে আপনারা এখান থেকে যে অফিস করতে পারে এবং অফিস শেষে এখানে আবার ফিরে আসতে পারে। গাজীপুরে অনেক শিল্প কারখানা আছে, তো এখানে অনেকে চাকরি নিতে চান না, কারণ যাতায়াতের যে সময়ের জন্য। তো সেই জন্য এখন তারা যাতায়াত করতে পারবেন। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করলে দিল্লি পর্যন্ত খবর করে ছাড়ব। বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, শেখ হাসিনা ক্ষমতার নেশায় শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন, আর ভারত সেই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে। এ সময় বাংলাদেশকে দুর্বল ভাবলে ভারত ভুল করবে বলেও জানান বিএনপির এই নেতা। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। যাচ্ছি খেলার সংবাদে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট দিয়ে শুরু হওয়া সফরটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো ছিল না। প্রথম টেস্টে হারের পর ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবল ধোলায় হয় বাংলাদেশ। এবার সেই হতাশা কাটিয়ে আগামীকাল সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেল ভ্যালে গ্রাউন্ডে টি-20 সিরিজে ক্যারিবীয়দের মুখোমুখি হতে যাচ্ছে লিটন দাসের দল। আজ বিসিবির প্রকাশিত ভিডিওতে একথা জানান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। জানান, টি-20 ম্যাচগুলো কঠিন হলেও ভালো করার চেষ্টা থাকবে তাদের। এদিকে এই সিরিজে মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম খেলবেন না বলেও জানান তিনি। ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার মিখেইল কাভিলাশভিলি জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন। আগামী 29 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে তার। জর্জিয়ার সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে গঠিত 300 জনের ইলেকটোরাল কলেজের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। 53 বছর বয়সী মিখাইল কাভিলাশভিলি ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম দলের সাবেক পার্লামেন্ট সদস্যও ছিলেন। জর্জিয়ার হয়ে 46টি ম্যাচ খেলেছেন সাবেক এই স্ট্রাইকার। এছাড়া ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগও। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে তার গোলের সংখ্যা 9টি। 2002 সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন সাবেক এই ফুটবলার। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে তিমুর লেস্তের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। মূল্যস্ফীতি পুষিয়ে নিতে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, জানালেন জনপ্রশাসন সচিব। এবং মহান বিজয় দিবস কাল বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।